স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে ভাষণে বড় উপহারের প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवी की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। লালকেল্লা থেকে পণ্য পরিষেবা কর বা জিএসটি সংস্কার নিয়ে নতুন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বললেন দেশবাসীর জন্য আসছে দীপাবলির উপহার। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। बहुत बड़ी सुविधा बढ़ेगी। জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর থেকে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, চিকিৎসা পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে কর কমানো এবং কিছু ক্ষেত্রে কর মকুব করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। চাপের মুখে বিভিন্ন সময় জিএসটি কাঠামোয় বদলও আনা হয়েছে। এবার প্রধানমন্ত্রীর দাবি দীপাবলিতে আসছে বড়সড় বদল। কিন্তু জিএসটিতে এই বদল কি রকম হতে পারে? মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের কি আদৌ বিশাল উপকার হবে? পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তারপর কি আমজনতার বড়সড় কোনো সুরাহা হবে? বর্তমানে জিএসটির 4টি মূল স্ল্যাব রয়েছে, 5, 12, 18 এবং 28%। অধিকাংশ পণ্যের ওপর এখন 12% এবং 18% কর প্রযোজ্য। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার জিএসটির 12%, 28% স্ল্যাব সম্পূর্ণ বাতিলের জন্য জিএসটি কাউন্সিলের কাছে প্রস্তাব দেবে। সেক্ষেত্রে থাকতে পারে শুধুমাত্র 5 ও 18% স্ল্যাব। 12% স্ল্যাবে 99% জিনিস আনা হতে পারে 5% স্ল্যাবে। 28% করযোগ্য 90% পণ্য নতুন ব্যবস্থার 18% স্ল্যাবে আসতে পারে। অর্থনীতিবিদদের আশা, এই সংস্কার বাস্তবায়িত হলে কমবে বেশ কিছু জিনিসের দাম, স্বস্তি পাবেন সাধারণ মানুষ। যেগুলোতে এই মুহূর্তে বেশি হারে জিএসটি লাগু হয় সেগুলোকে যদি কম হারে জিএসটি লাগানো যায় তাহলে এক ধরনের ন্যায় বিচার হয়। হয়তো সেই রকম কিছু আমরা দেখতে পাবো বলে আশা করতে পারি। এমন হতেই পারে যে জিএসটির হার কমানোর ফলে মোট জিএসটি আদায়টা বেড়ে গেল, কারণ মানুষ বেশি খরচা করলো, জিনিসের দাম কমলো, মানুষ এতটাই বেশি খরচা করলো যে মোট কর আদায়টা কমে গেল। তো সেটাও একটা উদ্দেশ্য হতে পারে। সেক্ষেত্রে মানুষকেও একটা রিলিফ দেয়া হলো, আবার সরকারের তহবিলটাও কমলো না। সূত্রের খবর, বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের ওপর বসতে পারে বিশেষ 40% জিএসটি। কিন্তু সূত্রের খবর, বারবার নানা মহল থেকে দাবি ওঠা সত্ত্বেও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসকে জিএসটির বাইরেই রাখা হতে পারে। আজকে যদি তেলটা আমাদের জিএসটির মধ্যে আওতায় থাকতো তাহলে কিন্তু সেই কম দামের কিছুটা সুবিধে কিন্তু ভারতবাসী পেতে পারত। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনায় একাধিকবার উঠে এসেছে, আপনাদের চ্যানেলেও আমি বলেছি যে এখন যদি আপনি পেট্রোল বা ডিজেলের দাম দেখেন তার প্রায় 50% ওপরে চলে যাচ্ছে কিন্তু হয় কেন্দ্রীয় কোষাগারে নয় রাজ্যের কোষাগারে। অর্থাৎ আমি যখন 105 টাকা দিয়ে পেট্রোল কিনছি তার 55 টাকার মতো চলে যাচ্ছে দু জায়গায় আমার ট্যাক্স দিতে। আজকে যদি এটাও যদি জিএসটির আন্ডারে আনা যেত তাহলে কিন্তু এটাতে অনেক সুবিধা হতো, যে সুবিধাটা সাধারণ নাগরিক হিসেবে আমরা পেতে পারতাম। পেট্রোল ডিজেলের উপরে যদি জিএসটি বসে তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতির আমূল পরিবর্তন দেখা যাবে এবং আমি বলবো সেটা খুব প্রগ্রেসিভ পরিবর্তন হবে। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে, দেখুন কিছু জিএসটি রেট আছে, 0% আছে, 5% আছে, 12% আছে, 18% আছে, 28% আছে। উনি হয়তো সেখানেও একটা রেশনালাইজেশন করতে পারেন যে শুধুমাত্র 5% থাকবে আর 18% থাকবে। যদি মধ্য মানে আমি বলবো মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা মার্জিনালাইজড পিপল তাদেরকে সুরাহা দিতে চান তাহলে কিন্তু রেটটা ওই 5% এর মধ্যে আনতে হবে। অতীতে জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। গত মাসেই তিনি লেখেন, দেশের সাধারণ মানুষকে প্রতিটা জিনিসের ওপর জিএসটি দিতে হয় আর কর্পোরেট সংস্থাগুলো প্রতি বছর 1 লক্ষ কোটি টাকারও বেশি ছাড় পান।
পেট্রোল ডিজেলকে ইচ্ছাকৃতভাবে জিএসটির বাইরে রাখা হয়েছে। মোদী সরকারের জিএসটি কোনো কর সংস্কার নয়, এটা দরিদ্রদের শাস্তি দেওয়ার জন্য, ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোকে পিষ্ট করার জন্য, রাজ্যগুলোকে দুর্বল করার জন্য এবং প্রধানমন্ত্রীর কয়েকজন কোটিপতি বন্ধুকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। এই সমালোচনার আবহেই এবার বড়সড় জিএসটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। আসলে গব্বর সিং ভাবে যে রিলিফ দেব, কিন্তু রিলিফ মানুষের হয় না, গায়ে মানে না। আপনি মোড়ল গরিব মানুষকে সর্বনাশ করে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বড়লোক করে এখন হঠাৎ করে মাছ চাষি আর গরিব মানুষের কথা মনে পড়ছে। ভজনা করে করুক, বাংলায় গরিবের জন স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে লড়াই করছেন মমতা ব্যানার্জি এবং সেটাই করে যাবে। ওষুধের উপরে জিএসটি কি বন্ধ করবেন? জীবন বাঁচানোর জন্য ওষুধ, সেখানে আবার ট্যাক্স, জিএসটি। স্বাস্থ্যক্ষেত্রে সরকার ফেল, ইন্স্যুরেন্স, সেখানে জিএসটি বন্ধ করবেন? পেট্রোল ডিজেল কার্যত প্রায় 200% ট্যাক্স, 200%। 1 টাকায় রাজ্য সরকার 1 টাকা, কেন্দ্রের সরকার 1 টাকা, 1 টাকায় 3 টাকা, 200% ট্যাক্স। ওটা কি জিএসটির হাইয়েস্ট স্ল্যাব 28%, তাতে নিয়ে আসবেন? যদি না নিয়ে আসেন তাহলে সব ফালতু কথা কোনো মানে হবে না। 15 লক্ষ টাকা দিয়েছি, দারুণ উপহার, ওই রকমের আরেকবার প্রতারণা হবে। জিএসটির মূল লক্ষ্য কি? ওয়ান ট্যাক্স ওয়ান নেশন। এখনো অনেক ভাগ আছে জিএসটি ট্যাক্সে, সেটা স্ল্যাব কমানোর জন্য এই পার্লামেন্টের মধ্যে আজ থেকে নয়, বহুদিন ধরে লড়াই চলছে। আর এই জিএসটিটা কংগ্রেস আমলের সৃষ্টি, আর এই জিএসটিকে আজকে সরকার তাদের রাজস্ব আদায়ের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফলে ভারতবর্ষে যারা মধ্যবিত্ত, যারা ব্যবসায়ী, তাদের সমস্যা বেড়েছে। চলতি মাসের শেষের দিকে আসন্ন জিএসটি কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। অনুপ্রবেশ ইস্যুই যে আগামী দিনে নির্বাচনগুলিতে বিজেপির প্রধান রাজনৈতিক ইস্যু হতে চলেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীর লালকেল্লার ভাষণ থেকে তা স্পষ্ট হয়ে গেল। मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडितता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। আমাদের বক্তব্য, বৈধ কোনো ভোটার, বৈধ কোনো নাগরিক, তাদের যেন হয়রান করা না হয়। এবার ওনারা যতবার তুলবেন এই অন্য দেশ থেকে আসার কথা, তো ততবার তো তাদের নিজেদের ব্যর্থতা, গোটাটা তো নিজেদের ব্যর্থতা। এই কথাটা আসছে কি করে? আপনাদের বিএসএফ যদি সীমান্তেই আটকে দেয়, এ তো যারা সীমান্ত পাহারা দিতে ব্যর্থ, যাদের ব্যর্থতার কারণেই এই সোকল্ড অনুপ্রবেশ, তারাই আবার বড় বড় কথা বলে চেঁচাচ্ছে, আর সেটাকে ছুতো করে বৈধ নাগরিকদের, ভারতবর্ষের নাগরিকদের তারা হয়রানি করছে। নির্বাচন কমিশন ও বিজেপি দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পক্ষে, উল্টো দিকে একজোট বিরোধীরা, জানিয়ে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতিও। তৃণমূল দাবি করছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের একটাই লক্ষ্য, বিজেপি বিরোধী ভোট বেছে বেছে বাদ দিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়া। পাল্টা বিজেপি দাবি করছে এসআইআর এর মূল লক্ষ্য ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ। একদিকে তৃণমূল যখন বাংলাভাষী হলেই বাংলাদেশি তকমা দিয়ে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গবাসীদের হেনস্থার অভিযোগের সরব, তখন পাল্টা বাংলাদেশি ধরতে ধরপাকড় চালিয়ে যাওয়ার পক্ষে জোরালো সওয়াল করছে বিজেপি। এই আবহেই লালকেল্লা থেকে অনুপ্রবেশ নিয়ে সরব হলেন নরেন্দ্র মোদী। और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं।
ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ভারতের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে এবং তাতে আমাদের জনসংখ্যার একটা পরিবর্তন করা হচ্ছে এবং অনুপ্রবেশকারীরা আসছে এবং বিশেষ করে আমাদের যে সীমান্তবর্তী জেলাগুলি আছে সেখানে তারা এসে বসছে এবং এটাও বলেছেন যে আমাদের যুবকদের তারা যে রোজগারের রাস্তা সেগুলোতে ভাগ বসাচ্ছে এবং সাধারণ আমাদের নারী মেয়ে এবং বোন তাদের ওপর নিশানা করছে এবং এছাড়াও তারা আদিবাসীদের ভুলিয়ে ভালিয়ে তাদের জমি দখল করে নিচ্ছে এবং এটা উনি সহ্য করবেন না এবং এটাও বলেছেন যে কোনো দেশই কখনো অনুপ্রবেশকারীদের ইচ্ছে মতো দেশ চলতে পারে না এবং ওনারা একটি হাই পাওয়ার্ড মিশন শুরু করছেন এবং সে তার নির্ধারিত রাস্তায় চলবে এবং এই জিনিসটা এই সমস্যার মূলে উনি আঘাত করবেন এটা উনি বলেছেন। আমার পশ্চিমবঙ্গের নাম করেননি কিন্তু আমাদেরও সীমান্তবর্তী জেলা আছে যেখানেও আমরা শুনতে পারি অনুপ্রবেশকারীদের নানান রকম খবর মিডিয়াতে। তো আমার মনে হয় এটা একটা সুদূর প্রসারী ডিসিশনের কথা উনি জানালেন এবং এছাড়া উনি দেশের বাইরের শত্রু এবং ভেতরের শত্রু দুটো নিয়েই কথা বলেছেন। উনি আমাদের মাওবাদী নিয়ে বলেছেন যে দেশে 100-র ওপরে জেলাতে মাওবাদী ছিল, এখন সেটা কমতে কমতে প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে এবং খুব শীঘ্রই তারা আবার মেইন স্ট্রিমে চলে আসবে। উনি পাকিস্তানকে নিশানা করে জানিয়েছেন যে পাকিস্তান যেভাবে টেররিস্টদের সাথে যুক্ত আছে সেটা ভারত আর আলাদা করে দেখবে না, টেররিস্ট এবং টেররিস্টদের যারা সাপোর্ট করছে তাদের একই চোখে দেখবে এবং নিউক্লিয়ার ব্ল্যাকমেল যেটা পাকিস্তান হালে করেছে এবং কিছুদিন আগে আমরা আসিম মুনিরকে দেখেছি আমেরিকার মাটির থেকেও ভারত এবং আধা বিশ্বকে নিয়ে ধ্বংস হওয়ার কথা জানিয়েছে। তো তার বিরুদ্ধে উনি স্পষ্টভাবে জানিয়েছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারতবর্ষ আর সহ্য করবে না এবং জল আর রক্ত একসাথে নদী দিয়ে বইবে না। আমার মনে হয় সিন্ধু জল চুক্তি নিয়ে উনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে সিন্ধু জল চুক্তি কোনো রকমভাবে আর সেই যেমন আগের মতো ছিল সেরকম থাকবে না। ভারত তার কৃষকদের জলের অধিকারটার থেকে তাদেরকে বঞ্চিত করবে না। অনুপ্রবেশ যে একটা সাংঘাতিক সমস্যা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ দেশের সম্পদের বেআইনি অধিকারী হয়ে যায় যারা অনুপ্রবেশকারী তারা, এবং এটা ঘটনা যে যদি একটা উন্নত দেশ থাকে এবং তার পাশে যদি অনুন্নত দেশ থাকে তাদের নাগরিকেরা সাধারণভাবে এই অনুপ্রবেশের সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে হচ্ছে বা অন্যান্য জায়গায় ত্রিপুরা বা আসামে হচ্ছে এটা ঘটনা তারা সে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তার জন্য রাষ্ট্রকে সজাগ এবং সতর্ক থাকতে হয়। কিন্তু প্রশ্ন হলো এত দিন পেরিয়ে গেছে সেই জায়গাটায়, মানে এই যে প্রধানমন্ত্রী বলেছেন খুব স্বাগত যে একটা কমিটি গঠন করছেন যারা দিক নির্দেশ করবেন, যারা দেখবার চেষ্টা করবেন যে কিভাবে এই বিষয়ে এগোনো যায় সেটা তারা ভালো করে চিন্তা ভাবনা করবেন। নিশ্চয়ই সে তার মধ্যে সব দলকেই তিনি যুক্ত করবেন ডেমোক্রেটিক কান্ট্রিজে, এটা আমরা আশা করি গণতান্ত্রিক যে কোনো দেশে যা হয় এখানেও তাই হবে। কিন্তু এবং এক্সপার্টরা থাকবেন, কিন্তু মুশকিল হচ্ছে আজকে যদি করা যায়, মানে যে সময়ে 2005 সালের লোকসভাতে 4 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বহু মানে যে সংখ্যার অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে গেছে এবং তারা বাংলাদেশের মানে এই যে নাগরিক তারা বাংলাদেশের নাগরিকরা ভোটার তালিকায় ভারতীয় ভোটার তালিকায় যুক্ত হয়ে পড়ছে। এটা যদি আজকে দেখতে যাওয়া যায়, আজকে 20 বছর পেরিয়ে গেছে, 25 বছর বাদে সংখ্যাটা তো বিরাট। যদি ধরে নিই সারা ভারত জুড়ে অনেক পরিমাণে এরকম অনুপ্রবেশকারী ঢুকে গেছে, সেই সংখ্যাটা যাই হোক তাদেরকে আমি ডিপোর্ট করব কি করে? এবং ডিপোর্ট করবার ক্ষেত্রে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে যারা ঢুকে গেছে তাদেরকে কি বাংলাদেশ ফেরত নেবে, নিতে চাইবে? এই জায়গায় প্রথম সমস্যা দাঁড়াবে। দ্বিতীয় যে সমস্যাটা দাঁড়াবে
এটা তো একটা ধর্মের ব্যবস্থা হচ্ছে, মানে ধর্মের যোগ থেকে যাচ্ছে। এবং সমস্ত বিরোধী দলই এটাতে অভিযোগ করছে যে অনুপ্রবেশকারীর নাম করে যেটা সংখ্যালঘুদের উপর একটা পীড়নের চেষ্টা হতে পারে। সেই জায়গাটাই সরকার কিভাবে সতর্ক থাকবে, কারণ সরকার আধার কার্ডে বিশ্বাস করছে না, সরকার এমনকি কোর্টও তাতে সব ক্ষেত্রেই জাল আধার কার্ড হচ্ছে, প্যান কার্ড হচ্ছে, ভোটার কার্ড হচ্ছে। তাহলে কিসের উপর ভিত্তি করে কিভাবে, মানে এরকম তো নয় যে বাংলাদেশকে চাইলাম আর 20 বছর আগের তারা নাগরিকের তালিকা দিয়ে দেবে। তাহলে কিসের উপর ভিত্তি করে এগোবে, এটা কিন্তু ভালো করে এক্সপার্টদের কাছ থেকে খতিয়ে দেখা দরকার। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বহুদিন ধরেই সরব নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। গেরুয়া শিবিরের বরাবরের অভিযোগ, বাংলাদেশের বহু নাগরিক পশ্চিমবঙ্গ হয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়ছেন এবং তারা এদেশের নাগরিকত্ব নিয়ে স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে পশ্চিমবঙ্গে এসে একাধিকবার অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার লালকেল্লার মঞ্চ থেকে নতুন অভিযানের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? हमारे पूर्वजों ने त्याग और बलिदान से आजादी पाई है, हमें स्वतंत्र भारत दिया है। उन महापुरुषों के प्रति हमारा कर्तव्य है कि हम हमारे देश में ऐसी हरकतों को स्वीकार न करें। उनकी सच्ची श्रद्धांजलि होगी। और इसलिए मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছেন কোনো দেশই তাকে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে চায় না। এটা স্বাভাবিক, কোনো দেশই তো তা চাইবে না। সেই কারণেই তো সমস্ত দেশ তার বর্ডার, তার সিকিউরিটি, তার রক্ষা করা, তার ব্যবস্থাপনা কোটি কোটি টাকা খরচ করে তো এই সমস্ত কারণেই। অনুপ্রবেশকারীদের হাতে দেশ যাতে না যায় এটা এনশিওর করাটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। আবার এটাও ঠিক, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মাইগ্রেন্ট লোক নেই, অন্য দেশের মানুষ নেই, নানান কারণে আছে, পৃথিবীর যে কোনো দেশে আছে। ভারতবর্ষে সেটা কি সীমা অতিক্রম করছে? প্রধানমন্ত্রীকে তার উত্তর দিতে হবে। কেন বর্ডার থেকে লোক ঢুকছে, কী করে লোক ঢুকছে? উনি বলেছেন ডেমোগ্রাফি মিশন করবেন। ওনার আমলে যে পরিমাণ পপুলেশন বেড়েছে, এটা রেকর্ড পরিমাণ পপুলেশন বেড়েছে। পপুলেশন কন্ট্রোল করাটা ডেমোগ্রাফির বড় কাজ। ডেমোগ্রাফির কাজ আর বর্ডার সিকিউরিটি দুটো এক কাজ নয়। উনি বর্ডার সিকিউরিটিতে ফেল। কেন আসছে, কী করে আসছে, কী করে থাকছে? উনি তো বললেন যে 2014 ডিসেম্বর পর্যন্ত যারা আসবে উনি আইন করেছেন। তো 2014 ডিসেম্বর পর্যন্ত আসবে বলে আবার বলছেন 2002 পরে যাদের নাম ভোটার লিস্টে আছে, তালগোল পাকাচ্ছেন। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে অনুপ্রবেশকারী না, সমীচীন না। আবার এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ তারা কেন্দ্রীয় সরকারের নতুন নতুন ফরমানের জন্য রোজ বিপদে পড়বে। মালদায় থাকে মানুষটা, দক্ষিণ চব্বিশ থাকে মানুষটা, কাজ করতে গেছে তামিলনাড়ুতে, কাজ করতে গেছে মহারাষ্ট্রে, দিল্লিতে, এবং সেখানে রোজ আক্রান্ত হবে। এই জিনিস চলতে পারে না। প্রধানমন্ত্রী বুঝুন, দেশের মানুষের নিরাপত্তা রক্ষা করাটা তার দায়িত্ব। বিদেশি অনুপ্রবেশ ঘটানো যেমন ঠেকাতে হবে, দেশের মানুষের নিরাপত্তা রক্ষা করাটাও, তার সুরক্ষা দেওয়াটাও তার কাজের মধ্যে পড়ে। হি ফেইল্ড। প্রধানমন্ত্রী দারুণ উদ্যোগ নিয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না ভারত, এর থেকে ভালো কিছু হতে পারে না। পৃথিবীর সব দেশই করে। আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে নয়াচরে, সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে। এখানে আমাদের দেশে গরিব নেই? আমাদের দেশের লোকরা জমির পাট্টা পেতে পারে না? তারা ফিশারি লিজ পেতে পারে না? ঘরে ঘরে বেকার, 60 লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে। 540 কিলোমিটার মেনা দেননি, যা খুশি হবে, যে খুশি আসবে ঢুকবে। এটা হয়নি কি কখনো? অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। হিন্দু আসছে বাংলাদেশ থেকে, হিন্দুরাও আসছে,
মুসলমানও আসবে। চীন থেকে কেউ আসে না, কারণ চীনের অর্থনীতি আমাদের থেকে এতটাই শক্তিশালী, তারা ওখান থেকে আসার প্রয়োজন মনে করে না, মানে চীন থেকেও আসবে, কিন্তু নেপাল থেকে আসবে অভাব, মায়ানমার থেকে আসবে অভাব। বিষয়টা কি, আর্থিক শক্তিশালী যারা থাকবে তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ যাবে, এটাই নিয়ম। এটা সরকারকে দেখতে, সরকার নিজেই জানে না কত অনুপ্রবেশকারী আছে। সুপ্রিম কোর্টের সরকার আজ পর্যন্ত হলফনামা দিয়ে বলতে পেরেছে কি যে আমাদের দেশে এত অনুপ্রবেশকারী আছে? এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, অনুপ্রবেশের ফলে পাল্টে যাচ্ছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোর জনবিন্যাস। মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, মিনাখা, সাউথ 24 পরগনা 18.20, মূলত ক্যানিং, ভাঙড়, গোসাবা, কুলতলি, জয়নগর, সাগর, পাথর প্রতিমা, ফলতা, মগরাহাট, মেটিয়াবুরুজ, এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা। এরপর সীমান্ত ঘেঁষা কোচবিহারে দাঁড়িয়েও ফের একই দাবি করেছিলেন তিনি। বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা কোচবিহার, পাশেই বাংলাদেশ, হু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন, সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দিনহাটা 28%, কোচবিহার দক্ষিণ 28%, মেঘলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। যখন ভোটার বাড়ে তখন ওরা কি করে? ভোটার বাড়ার প্রক্রিয়ার সঙ্গে তো সবকটি রাজনৈতিক দলেরও তাদের এলাকাভিত্তিক বুথ কর্মীদের সতর্ক থাকার কথা। তো কোচবিহারে তো শুনেছি ওনাদের নাকি লোকজন ছিল, তো তারা কি করেন? যদি কোথাও কেউ জেনুইন ভোট বাড়ে তো বেড়েছে, আর যদি দেখা যায় কোথাও কোনো সমস্যা আছে তা বলেননি কেন? এখন লাফিয়ে কি করবেন? কিন্তু কোনো বৈধ ভোটারের গায়ে আমরা হাত দিতে দেবো। একদিকে যখন তৃণমূল ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সরব হয়েছে, তখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে একের পর এক বাংলাদেশীও গ্রেফতার হয়েছে। এই আবহেই বারবার প্রশ্ন উঠেছে, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে দূর করতেই কি বিশেষ সংশোধন অত্যন্ত প্রয়োজন? এসআইআর এর মাধ্যমে কি সমস্ত অনুপ্রবেশকারীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে? এই প্রক্রিয়া কি সম্পূর্ণভাবে স্বচ্ছ? ভোটার তালিকার বিশেষ সংশোধনের ফলে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না তো? এই আবহেই বৃহস্পতিবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন মামলায় নির্বাচন কমিশনকে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলে যে 65 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যেই তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে তা স্পষ্ট করে জানাতে হবে। সেই সঙ্গে আগের তালিকায় থাকা 11টি নথির সঙ্গে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এর আগে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন বলেছিল, খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা তৈরি করা বা প্রকাশ করা কিংবা তাদের নাম কেন বাদ পড়েছে সেই কারণ দর্শানোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কিন্তু তাদের যুক্তি খারিজ করে দিয়ে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, বিহারে বাদ যাওয়া 65 লক্ষ ভোটারের নাম ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার বা ডিইওর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জেলা ভিত্তিক তালিকা দিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে। বুথ ভিত্তিক তালিকা টাঙাতে হবে বিডিও এবং পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে। সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তা জানাতে হবে এবং ভোটার কার্ড দিয়ে যেন নাম খোঁজা যায় তার ব্যবস্থাও নির্বাচন কমিশনকে করতে হবে। হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, বুঝতে পারলাম না স্যারের মানে কি। ইন্টেনসিভ রিভিশন তো বাংলায় লাস্ট হয়েছিল 2002-এ এবং 2-এ শুরু হয়েছিল, 2004-এ শেষ হয়েছিল, 2 বছর লেগেছিল। 2 থেকে 20-তে ফিরে যায়, তাহলে কি হলো? 1982 সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো হাত করে। থাকবে কি করে? কারণটাই তো বুঝতে পারছে না। এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে। কি করে থাকবে? তখন তো ছেলে মেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করতো।
বৃহস্পতিবার মামলাকারীদের এক আইনজীবী বলেন, অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে নির্বাচন কমিশন। আইনে সংশোধন না এনে নির্বাচন কমিশন বলতে পারে না আধার কার্ড গ্রহণ করব না। এরপরে বিচারপতি সূর্যকান্ত অন্তর্বর্তী নির্দেশে বলেন, কোন রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবে সাধারণ মানুষ। আধার কার্ডও যে গ্রহণ করা হবে তা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন। ভোটার কার্ড নিয়ে যেন ভোটাররা তাদের নাম খুঁজতে পারেন এমন ব্যবস্থা করুন। বিচারপতি বাগচি কমিশনের আইনজীবীকে বলেন, আপনাদের কাজে আমরা বাধা দিতে চাই না, তবে আপনার আচরণ যুক্তিসঙ্গত হতে হবে। নাগরিকদের কিছুটা স্বাচ্ছন্দ্য দিতে হবে। যোগ্য হওয়ার জন্য কাউকে চাপ দেওয়া উচিত নয়। তো ভালো তো ওনার সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ডকে ব্যাপারটা বিবেচনা করে দেখতে হবে, কিন্তু আমরা আবার বলছি আধার কার্ড কারণ নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ডকে যদি কনসিডার করা হয়ও সুপ্রিম কোর্ট বলে থাকে, সুপ্রিম কোর্ট কখনো বলেনি যে জাল আধার কার্ডকে সেটাকেও নির্বাচন কমিশনকে মেনে নিতে হবে। এটা কি বাংলা বাঙালির লজ্জা নয় যে সারা ভারতবর্ষে যত ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে তারা আধার কার্ড কোত্থেকে পেয়েছে ইন্টারোগেশনের সময় স্বীকার করছে। 4টে জায়গার নাম বলছে, শিলিগুড়ি, বারাসাত, মধ্যমগ্রাম, বারুইপুর। ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে দেশ জুড়ে যখন বিরোধীরা আন্দোলনে নেমেছে, তখন ৭৯তম স্বাধীনতা দিবসে অনুপ্রবেশ থেকে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ উঠে এলো নরেন্দ্র মোদীর গলায়। सिंदूर के वीर जाबाजों को सैल्यूट करने का अवसर मिला है। हमारे वीर जाबाज सैनिकों ने दुश्मनों को उनकी कल्पना से परे सजा दी है। 22 এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা ও তারপর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্যের প্রসঙ্গ এদিন ফের একবার উঠে আসে নরেন্দ্র মোদীর ভাষণে। পাশাপাশি এই নিয়ে বিরোধীদের সূক্ষ্ম খোঁচা দিতেও ছাড়েননি তিনি। 22 अप्रैल को पहलगाम में सीमा पार से आतंकियों ने आकर के जिस प्रकार का कत्ले आम किया, धर्म पूछ पूछ करके लोगों को मारा गया। पत्नी के सामने पति को गोलियां दी, बच्चों के सामने अपने पिता को मौत के घाट उतार दिया गया। पूरा हिंदुस्तान आक्रोश से भरा हुआ था। पूरा विश्व भी इस प्रकार से संहार से चौंक गया था। ऑपरेशन सिंदूर उसी आक्रोश की अभिव्यक्ति है। हमारी सेना ने वो करके दिखाया जो कई दशकों तक कभी हुआ नहीं। পাল্টা বিরোধীরা প্রশ্ন ছুড়ে দিয়েছে, সেনাবাহিনীর প্রবল পরাক্রমের মধ্যে হঠাৎ করে কেন পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ থামিয়ে দেওয়া হলো? কেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির ঘোষণা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করলেন? বারবার ট্রাম্প কেন এই দাবি করেই চলেছেন যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামিয়েছেন? দেশ এক কাট্টা ছিল, আপনি পাক অকুপায়েড কাশ্মীরটা দখল করে নিলেন না কেন? কেন ডোনাল্ড ট্রাম্পের পোস্ট থেকে জানতে হচ্ছে উনি দুটো দেশকে যুদ্ধ থামাতে বলেছেন, আর এখানে নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়ে বড় বড় কথা বলবেন, এটা কি মেনে নেওয়া যায়? পাকিস্তানের পরমাণু হুঁশিয়ারি থেকে শুরু করে সিন্ধুর জল দাবি করে আস্ফালন, ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণ থেকে দুয়ের জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत ने तय कर लिया है इन न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। भारत ने तय कर लिया है खून और पानी एक साथ नहीं बहेंगे। সম্প্রতি আমেরিকায় গিয়ে পাকিস্তানের পরমাণু শক্তির কথা স্মরণ করিয়ে ভারতকে কার্যত হুঁশিয়ারি দেন পাক সেনাপ্রধান আসিম মুনির। বলেন, আমরা একটি পরমাণু শক্তিধর দেশ, যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। শুক্রবার পাল্টা জবাব দেন নরেন্দ্র মোদী। भारत ने तय कर लिया है इन न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। न्यूक्लियर ब्लैकमेल
लंबे अरसे से चलाया, अब ब्लैकमेल नहीं सहा जाएगा। आगे भी अगर दुश्मनों ने ये कोशिश जारी रखी, हमारी सेना तय करेगी, सेना की शर्तों पर, सेना जो समय निर्धारित करे उस समय पर, सेना जो तौर तरीके तय करे उस तौर तरीके से, सेना जो लक्ष्य तय करे उस लक्ष्य को अब हम अमल में ला करके रहने वाले हैं। हम मुंहतोड़ जवाब देंगे। পেহেলগাঁও সন্ত্রাসের পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে একগুচ্ছ পদক্ষেপ করেছিল তার অন্যতম ছিল সিন্ধু জলচুক্তি স্থগিত করা, যার ফলে চরম ক্ষুব্ধ পাকিস্তান বারবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে আসছে। किस्म का स्ट्रक्चर बनाने की कोशिश करेंगे, वी विल स्ट्राइक दैट स्ट्रक्चर, बिल्कुल वी विल स्ट्राइक दैट स्ट्रक्चर, दैट विल बी एन एक्ट ऑफ एग्रेशन अगेंस्ट पाकिस्तान। अगर उन्होंने इस किस्म का अटेम्प्ट भी किया को आर्किटेक्चरल, तो स्ट्रक्चर को पाकिस्तान जो है डिस्ट्रॉय करेगा। तो सिंधु पे हमला करे तो उनको मालूम है कि या इस सिंधु से पानी बहेगा या खून बहेगा। সম্প্রতি আমেরিকায় গিয়ে এই সিন্ধু চুক্তি নিয়েই ভারতকে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দেন পাক সেনাপ্রধান আসিম মুনির। তার হুমকি ছিল পাকিস্তানের ভান্ডারে ক্ষেপণাস্ত্রের অভাব নেই, ভারত বাঁধ তৈরি করলে 10টি মিসাইল ছুড়ে তা ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু সিন্ধু সমঝোতা যে আর পুনর্বহাল করা হবে না, এদিন তা ফের স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहेंगे। भारत कतई सिंधु समझौते को, उस स्वरूप को दशकों तक सहा है, उस स्वरूप को आगे नहीं सहा जाएगा। किसान हित में, राष्ट्र हित में ये समझौता हमें मंजूर नहीं है। सिंधु का समझौता कितना अन्यायपूर्ण है, कितना एक तरफा है। भारत से निकलती नदियों का पानी दुश्मनों के खेत को सींच रहा है, और मेरे देश के किसान, मेरे देश की धरती पानी के बिना प्यासी है। ये ऐसा समझौता था इसलिए पिछले 7 दशक से मेरे देश के किसानों का अकल्पनीय नुकसान किया है। हिंदुस्तान के हक का जो पानी है उस पर अधिकार सिर्फ और सिर्फ हिंदुस्तान का है, हिंदुस्तान के किसानों का है। সব ঠিক, কিন্তু ট্রাম্পের ভয়ে হঠাৎ করে মাঝ রাস্তায় ফিরে এলেন কেন? এটার জবাব তো ওনাকে দিতে হবে। গোটা দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে মেতে, তখন কাশ্মীরের কিশতওয়ারে শোকের ছায়া। উত্তর কাশীর পর কাশ্মীরের এই জেলাও প্রকৃতির তাণ্ডবে বিধ্বস্ত। ফের নেমে এসেছে বিপর্যয়। দেবভূমির পর এবার ভূস্বর্গ ভয়ঙ্কর। প্রথমে তীব্র একটা বিস্ফোরণের শব্দ, কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো জল, কাদা আর পাথরের স্রোত। মেঘভাঙা বৃষ্টির জেরে প্রায় 4.5 ফুট উঁচু হয়ে ধেয়ে আসা হড়পা বানে ভেসে গেল জম্মু কাশ্মীরের কিশতওয়ারের চিশোতি গ্রাম। गुरुवार को किश्तवाड़ के चिशोती में जब बादल फटकर यहाँ के लोगों के लिए आफत बनकर बरसा, तो उस समय यहाँ पर, ये जो मेरे पीछे आप इलाका देख रहे हैं, यहाँ पे एक होटल था और उस होटल को चलाती थी कविता। कविता भी उस समय अपने होटल में ही थी जब ये बादल फटा और यहाँ के पूरे इलाके को अपने साथ बहा कर ले गया। सर मैं अपने होटल में थी जब ये हादसा हुआ, बोलते हैं दौड़ लगाओ, ये यात्रियों ने दौड़ लगाई, चीखे मारने लगे। मैंने कहा ये कहाँ से आवाज, मैंने कहा हवा हो रही है। बाद में मैंने जैसे पीछे देखा तो फट फट पड़ा, ऐसे ही कुछ होने लगा। मैंने कहा हवा तेज हो रही है, टींडे गिर जाएंगे मेरे ऊपर। फिर माता रानी ने मुझे बचाया, मुझे उधर आगे फेंक दिया उन्होंने। उधर से मैंने पीछे देखा है तो इधर से मालवा आ रहा था।
जैसे फायरिंग हुई वो गड़ा के, फिर ये आ गए इधर, तो मैं बचे थे इधर, फिर आवाज लगाए बच्चों को, तो सारे उधर भाग गए। क्या करना फिर? तो जब आप यहाँ पहुंचे, यहाँ क्या देखा आपने? कुछ नहीं, ये इस तरह हिलता है बिल्कुल। ये मलबा आया था, कितना यात्री इधर निकाल रहा। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মচেল মাতা মন্দির দর্শনের জন্য কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন চিশতি গ্রামে। দুপুরে আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসায় অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেননি। ভেসে যান বহু পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দা। रोम में मैं खड़ा था, वहाँ बिल्डिंग में कुछ नहीं रहा है, सब कुछ खत्म हो गया था वहाँ जहाँ मैं था। और मैं सिर्फ 10 मिनट पहले यहाँ जो पुल बना था लकड़ी का, उससे ऊपर गया था। यहाँ बहुत लोग थे, बहुत जमा थे। 10-15 मिनट हुए थे, ऊपर गए थे खाना खाने के लिए। उतना में 10 सेकंड लगी है फ्लड आने में, सारा सिस्टम खत्म हो गया। इधर अंधेरा ही छा गया था, कुछ नजर नहीं आ रहा था, कहाँ कौन जा रहा है कोई पता नहीं चल रहा था। कम से कम 20 जो जख्मी थे, 20-25 मैंने उठाए इधर से, तो 10 से तो मैंने डेड बॉडी यहाँ से उठाई है, जो हमने उठाई SDRF ने। উত্তরাখণ্ডের ধরালির ছবি এবার জম্মু কাশ্মীরের কিশতওয়ারে। সূত্রের খবর, মৃতদের মধ্যে কেন্দ্রীয় বাহিনী CISF এর 2 জন জওয়ানও রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, প্রায় 200 মানুষ এখনও নিখোঁজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা 12টার পর থেকে মেঘের পরিমাণ একটু একটু বাড়ছিল। 12:30 নাগাদ হঠাৎই জোরালো একটা আওয়াজ হয়, আর তারপরই নেমে আসে হড়পা বান। কি এই মেঘভাঙা বৃষ্টি? মেঘভাঙা বৃষ্টি আসলে হঠাৎ করে অতি ভারী বৃষ্টি। নির্দিষ্ট এবং সীমিত এলাকা জুড়ে হয় এই বৃষ্টি। সংজ্ঞা অনুযায়ী 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 1 ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলে। ক্লাউড বার্স্ট হিমালয়তে আগেও হয়তো হয়েছে, কিন্তু তুলনায় কম। ক্লাউড বার্স্টের সঙ্গে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এই রকম, মানে ক্লাউড বার্স্ট কখন হয়? ক্লাউড বার্স্ট হওয়ার কারণটা হচ্ছে যে একটা খুব উত্তপ্ত হাওয়া, কিন্তু সেটা খুব স্যাচুরেটেড উইথ ওয়াটার, সেইটা যখন একটা খুব উঁচু পাহাড়ের গা বেয়ে উঠতে থাকে, যত ওপরের দিকে ওঠে তত ঠান্ডা হতে থাকে, পরিবেশ ঠান্ডা হতে থাকে, কিন্তু তার নিজের ভেতরের উত্তাপের কারণে সে প্রচুর জল ধারণ করে রাখতে পারে। কিন্তু একটা উচ্চতায় উঠে সে আর জলটাকে ধরে রাখতে পারে না, তখন একটা বিপুল পরিমাণ জল একসঙ্গে নেমে আসে, বৃষ্টি হয়। এখন ক্লাউড বার্স্ট হতে গেলে পরে মানে নির্দিষ্ট একটা পরিমাণ বৃষ্টি হওয়ার দরকার আছে, সেটা হচ্ছে ঘন্টায় অন্তত 100 মিলিমিটার বৃষ্টি হতে হবে। 100 মিলিমিটার মানে প্রায় 4 ইঞ্চি বৃষ্টিপাত হতে হবে 1 ঘন্টার মধ্যে, তাহলে পরেই সেটাকে ক্লাউড বার্স্ট বলা হয়। এখন হিমালয়ের এই অঞ্চলটা হচ্ছে ক্লাউড বার্স্ট হওয়ার জন্য একটা খুব আদর্শ জায়গা। এই যে কিশতওয়ারের যেখানটা ঘটনাটা ঘটেছে, সেটা প্রায় 21,000 ফিটের কাছাকাছি, 20 থেকে 21,000 ফিটের কাছাকাছি তার উচ্চতা। এটা চেনাব, বড় নদীটা হচ্ছে চেনাব নদী, যেটা হচ্ছে পাঞ্জাবের সবচেয়ে বড় নদী চেনাব। এই চেনাব নদী হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়ে কিশতওয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তার অসংখ্য উপনদী চেনাবে এসে পড়ছে। কিন্তু এই যে কিশতওয়ার রেঞ্জ যেটাকে বলা হয়, পীরপাঞ্জাল রেঞ্জ, কিশতওয়ার রেঞ্জ, এটা হচ্ছে জম্মু এবং কাশ্মীরের মধ্যে একটা ন্যাচারাল বর্ডার। এই ন্যাচারাল বর্ডারটার উচ্চতা হচ্ছে ওই 20-22 হাজার ফিট বা তারও উপরে। এবং আরেকটা বিষয় আছে এখানটায়, সেটা হচ্ছে যে এই কিশতওয়ার জায়গাটা কিন্তু আরেকটা বিষয়ের জন্য খুব ভালনারেবল, সেটা বলা হয় কি গ্লফ বলা হয়, মানে গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। অর্থাৎ এখানটা অনেক গ্লেশিয়ার আছে, এত উচ্চ মানে হিমালয় ওখানে যে প্রচুর গ্লেশিয়ার তৈরি হয়েছে। তো সেই গ্লেশিয়ারগুলোর গ্লেশিয়ার লেক তৈরি হয় গরমকালে, গ্লেশিয়ারগুলো জল মেল্ট করে গিয়ে গ্লেশিয়ার লেক তৈরি হয়। সেই গ্লেশিয়ার লেকগুলো এরকম বৃষ্টি হলে পরে, আবার অতিরিক্ত বৃষ্টি হলে পরে, সেই গ্লেশিয়ার লেকগুলো যার মধ্যে অলরেডি অনেকখানি জল জমে রয়েছে, সেখানটায় যদি আবার বিপুল একটা বৃষ্টি হয়, তাহলে পরে স্বাভাবিকভাবেই সেই গ্লেশিয়াল লেকগুলো, যেগুলো গ্লেশিয়াল মোরেন দিয়ে তৈরি হয়, মোরেনের দিয়ে বাঁধা থাকে আর কি, সেই মোরেনের বাঁধটা ভেঙে যায় এবং সেখানটাতে মানে বিপুল পরিমাণ জলরাশি নেমে আসে, যেটা আর কি ফ্ল্যাশ ফ্লাড হিসেবে ভ্যালির নিচের দিকে নেমে আসে। আর ফ্ল্যাশ ফ্লাডের এই ক্লাউড বার্স্টের আরেকটা সমস্যা হচ্ছে যে ক্লাউড বার্স্টকে কিন্তু মানে আগের থেকে কোনোভাবে মানে ভালোভাবে সেটাকে এখনো পর্যন্ত ডিটেক্ট করার মতন টেকনোলজি তৈরি হয়নি।
এই প্রথম নয়, এর আগে 2013 সালের 16 জুন কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটে, মৃত্যু হয় অন্তত 4000 মানুষের। 2021 সালে যোশীমঠের বিপর্যয় আরও একবার উস্কে দেয় সেই ঘটনার স্মৃতি। 2024-এও হড়পা বাঁধ ধাক্কা দেয় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। কয়েকদিন আগেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে উত্তরকাশীতে। সেই সব স্মৃতি ফিকে হতে না হতেই ফের বিপর্যয়, এবার কাশ্মীর। কিন্তু কেন বারবার ঘটছে এমন ভয়াবহ ঘটনা? ওয়েস্টার্ন হিমালয়তে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে কিন্তু বৃক্ষচ্ছেদন এবং মানে ডিফরেস্টেশন, হ্যাঁ, সেখানে অনেক বেশি মাত্রা হয়েছে আমাদের এই ইস্টার্ন হিমালয়ের তুলনায়। ফলে সেখানটাতে পাহাড় মানে বেয়ার অবস্থায় রয়েছে, যার ফলে সেখানটায় যদি এরকম একটা ফ্ল্যাশ ফ্লাড আসে তাহলে পরে প্রচুর পরিমাণে কাদা, বালি, নুড়ি নিয়ে সেগুলো নেমে আসছে এবং সঙ্গে সঙ্গে ল্যান্ডস্লাইড হচ্ছে। অর্থাৎ সবগুলোর পেছনেই কিন্তু মানুষের একটু একটু হাত রয়েছে। ভয়াবহ ধসে নিশ্চিহ্ন রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতি ও উদ্ধার কাজ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, ঘটনার জেরে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।